আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডিস্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 27 ডিসেম্বর শনিবার এবং কালকে রবিবার থেকে আমাদের মার্কেট শুরু হয়ে যাবে। আর তাই মার্কেট আগামীকাল থেকে কি হতে পারে এবং আগামীকাল থেকে আমরা কোন কোন স্টক নজরে রাখতে পারি সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। স্পেশালি আপনারা যারা কমেন্ট করেছেন গত ভিডিওতে, কমেন্টে যে স্টক জিজ্ঞেস করেছেন সেইখান থেকে কয়েকটা স্টক তুলে নিয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। তাইলে তাইলে গতদিনের ভিডিওটায় চলে যাই, দেখি সেখানে আমরা গতদিন আমরা দেখতে পারবেন, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। এখানে আনোয়ার গ্যালভানাইজিং, কপার টেক, দেশবন্ধু, বিএসসি, বেক্স ফার্মা সহ আরও বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করা হয়েছে এবং আমরা সেখানে জানিয়ে দিয়েছি বিভিন্ন স্টকের অবস্থা। তো চলুন দেখি এই ভিডিওর কমেন্টে কারা কোন স্টক চেয়েছেন, যাদের কমেন্টের ভিত্তিতেই আমি আজকে স্টক নিয়ে আলোচনা করব। সো প্রথমে নিচ থেকে শুরু করি, কারণ এখানে সবচেয়ে পুরানো কমেন্ট আগে। দেখেন এখানে মৃদুল শাহ লিখছেন কাশেম ইন্ডাস্ট্রি। তাহলে চলেন কাশেম ইন্ডাস্ট্রিজটা একটু দেখি। কাশেম ইন্ডাস্ট্রিজ দেখেন, কাশেম ইন্ডাস্ট্রিজ এখানে খুব সুন্দরভাবে কালেকশন চলতেছে। আমরা যদি এখানে দেখতে পাই কাশেম ইন্ডাস্ট্রিজ এই জায়গাটা গ্যাপ রেখে সে এটা 2024-এ নামছিল, নামার পর এখানে সে বটম কনফার্ম করছে, এর নিচে কিন্তু আর যায়নি। ভালো করলে খেয়াল করে দেখবেন এই জায়গায় যখন 28 অক্টোবরই আমি বলবো যে সবচেয়ে ভালো ভালো স্টকগুলো সবচেয়ে নিচে গেছিল, সেটা হচ্ছে 28 অক্টোবর 2024। এরপরে ভালো স্টকগুলো আর আপনার নামতে আর দেখবেন না, যেমন বিএসসি, বেক্স ফার্মা সহ আরো বিভিন্ন স্টক যেগুলো ভালো ছিল, যেগুলো ফান্ডামেন্টাল ভালো অবস্থা, ওইগুলা শুধু ওই টাইমেই নামছিল। এরপর ওইগুলা আর ওই নিচে ওই জায়গায় যায়নি। এবং এটাই হচ্ছে যে বড় বিনিয়োগকারী আসলে তখন থেকেই ঢুকা শুরু করে দিচ্ছেন। যেমন মনে করেন ব্রাক তো অলরেডি খেলা দেখাইছে, বড় বড় বিনিয়োগকারী এগুলো ভালো স্টক কিন্তু তখনই সবচেয়ে ভালো করে সুযোগ ছিল ঢুকার। তো যাই হোক, কাশেম ইন্ডাস্ট্রিজ এখান থেকে আস্তে আস্তে সে মুভ দিয়ে উপরে উঠছে। এরপর আবার এই জুন জুলাইতে তখন একটু থামছিল, তখনও কিন্তু এই উপরে যখন দেখেন 35 টাকা থেকে সে নেমে মাত্র তখন 30 টাকায় গেছে। জুন জুলাইতে, জুন এপ্রিল মে জুন, যে 3টা মাস মার্কেট আবারও খুব বাজে ছিল, 4500 তে গেছিল সূচক। ওই টাইমেও সে আপনার 29 টাকা 30 টাকার নিচে যায় নাই। এটা হচ্ছে ভালো জিনিস। এরপর তো একটা ভালো মুভ দেয় সেপ্টেম্বর অগাস্টে, যখন মার্কেট বাড়ে প্রায় 50-এর কাছাকাছি টাচ করে আসে। তো কাশেম ইন্ডাস্ট্রিজ আমার মনে হয় কাশেম ইন্ডাস্ট্রিজ আসলে খুব বেশি নিচে নামার সম্ভাবনা নাই। কাশেম ইন্ডাস্ট্রিজ যদি কেউ কিনে থাকেন চাইলে কিনতে পারেন, এখনো কিনলে আপনাকে খেয়াল রাখতে হবে এই জোনে কিনতে পারলে সবচেয়ে ভালো, 40 টাকার নিচে। কারণ 40 টাকা তো সে অলরেডি উঠে গেছে, 40-এর নিচে 38 টাকায় পান, 37 টাকায় পান, 38 থেকে 36 হচ্ছে কালেকশন করার সবচেয়ে ভালো ফেজ ছিল। এখন কিছুটা বাড়লেও এখনো কেনা যায়, কিন্তু মাথায় রাখতে হবে প্রথমেই যদি কিনেন তাহলে 40 টাকা 45 টাকায় একটা সেল আসবে যদি বর্তমান মার্কেট থাকে। আর মার্কেট যদি ভালো শুরু করে তাইলে এরপরে 50 টাকা পেয়ে যাবেন আপনি। এবং কাশেম ইন্ডাস্ট্রিজ একসময় দেখবেন মানে হাঁটাহাঁটি করে করে এই যে 60 টাকার কাছাকাছি চলে যাবে, কারণ খেয়াল করে দেখবেন এই জোনের পর থেকেই কিন্তু বাড়তেছে। তো প্রতিবারই বেড়ে বেড়ে সে এই জায়গাটা পর্যন্ত যাবে, যে এটা ইঙ্গিত দিয়ে দিয়েছে। এবং এখানে যদি খালি চোখেও দেখেন, এখানে কিন্তু একটা প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা করতেছে। মানে প্যাটার্নটা এখনো হয় নাই, সেটা হচ্ছে এখানেও কিন্তু চাইলে একটা হেড এন্ড শোল্ডার টাইপ প্যাটার্ন কিন্তু ক্রিয়েট করতে পারে। এবং আপনারা জানেন মার্কেটে হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা খুবই বহুল প্রচলিত, খুব বেশি কারেক্ট হয়। এখানে কিন্তু মোটামুটি একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করার চান্স আছে। এবং এটা যদি হয়, অ্যাক্টিভেট হয়, তখন যদি মার্কেট ভালো থাকে, প্যাটার্ন শুধু ক্রিয়েট করলে হবে না, ওই প্যাটার্ন মার্কেটের সাথে তাল মিলাইতে হবে। প্যাটার্নটা অ্যাক্টিভেট হয় কখন, যখন মার্কেটটা মানে ওই মুভমেন্টে থাকে। একটা এটা বাই দ্য ইনভার্টেড হেড এন্ড শোল্ডার, উল্টাকে আমরা ইনভার্টেড বলি। তো ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা ক্রিয়েট হবে কিভাবে, যখন এই দামটা এখানে পৌঁছাবে এবং তখন মার্কেট ভালো থাকবে, তখন দেখবেন বুম মারবে। কিন্তু যদি তখন মার্কেট বাজে থাকে, তখন এই প্যাটার্নটা অ্যাক্টিভেট হবে না, প্যাটার্নটা নষ্ট হয়ে যাবে, তখন দেখবেন একটু উঠে আবার পড়ে গেছে। ওইটা হচ্ছে মার্কেটের তালে তালে আপনারা খেয়াল রাখতে হবে, আগে থেকে আপনি কখনো নিশ্চিত হতে পারবেন না। এগুলা প্যাটার্ন মানে সবসময় মনে রাখবেন, প্যাটার্নগুলা মার্কেটে কাজ করে যখন মার্কেটের অবস্থা ওই দিকে যায়। এখন মনে করেন একটা হেড এন্ড শোল্ডার, এই উপরে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হলো, মনে করেন এই হেড এন্ড শোল্ডারই এখানে একটা কাইন্ড অফ হেড এন্ড শোল্ডার হয়তো ক্রিয়েট হয়েছে। যদি আমরা এখানে দেখি, আপনি যদি আমি এইটা দিয়ে সিলেক্ট করে দেখাই, দেখেন এখানে মোটামুটি একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু ক্রিয়েট হয়েছিল, হয়ে কিছুটা মার্কেটটা নামছে। এখন এই হচ্ছে প্যাটার্নটা। আমি একটা লামসাম করে আপনাদেরকে একটা ছোটখাটো প্যাটার্ন দেখাইলাম। দেখেন এইখানে প্যাটার্নটা ক্রিয়েট হওয়ার পর, এটা হচ্ছে হেড এন্ড শোল্ডার, মাঝখানে হেড, দুই সাইডে শোল্ডার। এই প্যাটার্ন ক্রিয়েট হওয়ার পর কিন্তু মার্কেট এতটুকু পর্যন্ত নামছে, এইখান থেকে এতটুকু যতটুকু, ওইখান থেকে এতটুকু, প্রায় কাছাকাছি একটা পয়েন্ট, মানে আনুমানিক ওই পয়েন্ট কিন্তু নামে, ওই টাকাটা নামে। নামার পর এখান থেকে আবার ওঠার চেষ্টা করতেছে। এখন এই জায়গায় যদি মার্কেটটা খারাপ না হইতো তাহলে কিন্তু এটা নামতো না। যদি এইখান থেকে আসার পরই মার্কেটে কোনো কারণে মার্কেট অনেক ভালো হয়ে যেত, তাহলে দেখা যেত অল্প নেমেই উঠে গেছে। জিনিসগুলো প্যাটার্নগুলো অ্যাক্টিভ হয়, প্যাটার্নগুলো মানে কি আপনি মুখস্থ করে চলবেন না যে এই প্যাটার্ন মানেই এটা হবে।
আপনাকে তখন মার্কেটের তালে তালে চলতে হবে এবং সেই স্টকে কি হইতে পারে তখন স্টকে ইপিএস খুব ভালো আসছে, তাইলে তো ডেফিনেটলি এটা নামবে না। আবার হইতে পারে এটার পর ইপিএস তখন খুব খারাপ আসছে, তাহলে এটা অনেক বেশি নামবে। এই জিনিসগুলো আপনাকে পারিপার্শ্বিক সবকিছু মিলাইতে হবে। চার্ট অ্যানালিসিস মানে না চোখ বন্ধ করে চলা। চার্ট অ্যানালিসিস মানে হচ্ছে আপনি বাকি সবকিছু দেখবেন, সাথে চার্টও মিলাবেন, সবকিছুর একসাথে একই সূত্রে গাঁথার চেষ্টা করবেন, তখন আপনার এই জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগবে। তো যেটা বললাম যে কাশিম ইন্ডাস্ট্রিজের মতোই, কাশিম ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রেও জিনিসটা সেম, যে এখানে একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হইতে পারে যদি এখান থেকে দামটা বাড়ে এবং এখানে ঠিক এখানে যাওয়ার পর এই যে 48-47 যাওয়ার পর আপনার যদি মার্কেট তখন ভালো হয়, তখন মনে রাখবেন 60 মিনিমাম হয়ে যাবে, তখন 60 সে মিনিমাম টাচ করবে, ইভেন ইনফ্যাক্ট 60 ছেড়ে 70 যেতে পারে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। মার্কেটের তালে তালে, আমি আবারও বলতেছি, মুখস্থ চলবেন না, মার্কেটের তালে তালে চলবেন, দেখবেন ভুল করবেন না। এরপর চলুন দেখি তো, এরপর কে কোনটা, বিডি থাই নিয়ে দেওয়ান রাজা ভাই জিজ্ঞেস করছেন, দেখি তো বিডি থাই থেকে একটু ঘুরে আসি। আচ্ছা, যদি বিডি থাইতে দেখেন, বিডি থাইয়ের ক্ষেত্রে দেখেন এই জায়গাটা হচ্ছে তার কালেকশন জোন। এখানে দেখেন, এইখানে ট্যাপ করেই সে আবার উঠছে, আবার এসে এখানে টাচ করেই উঠছে। অর্থাৎ এই জায়গাগুলো আসলে অনেক সময় আপনারা খেয়াল করেন না, কিন্তু এই জায়গাগুলো আগে থেকে সিলেক্ট করে রাখবেন। মানে স্টকের পিছনে না ছুটে আপনার কয়েকটা স্টক যদি মানে খেয়ালও রাখেন, তাহলে ওই স্টকটা কখন ওই জোনে আসে, ওই জোনে আসলে কিনবেন এবং এরপরে বাড়লে সেল দিবেন। এগুলো বেসিক আইডিয়া খেয়াল রাখলে কিন্তু মার্কেট থেকে লাভ করা যায়। আপনাকে যে প্রতিদিন নতুন স্টক কিনতে হবে এটা কিন্তু এরকম না। আমাদের সমস্যা কোন জায়গায়, আমরা প্রতিদিন নতুন খুঁজি, যে আজকে কিনছি 2 দিনের মধ্যে সেল দিয়ে কালকে আবার কেনা যায় নাকি। এরকম করে কয়জন লাভ করতেছে? আপনি শুনতেছেন লাভ করতেছে, বাট তার সাথে চলেন, দেখবেন কিন্তু করতেছে না। মানুষ মিথ্যা কথা বলে খুব বেশি এবং সবাই দেখাইতে যায় সে অনেক লাভবান, কিন্তু আলটিমেটলি এই ছোটাছুটি করে লাভ করা কিন্তু খুবই কঠিন এবং পসিবল না বর্তমান মার্কেটে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, আরেকজনের মুখের কথায় বিশ্বাস করবেন না। জিনিসটা এরকম যে মানুষ বলে না ভাই বিদেশ দালালি করে পাঠাই দিব, এই নৌকা দিয়ে পাঠাই দিব, জাহাজ দিয়ে পাঠাই দিব, কিন্তু যাইতে পারে কতজন, কত মানুষ যাইতে গিয়ে মরে, সেটা কিন্তু কেউ হিসাব করে না। তো লস কয়জনের হয়, ক্ষতি কয়জনের হয়, কয়জন বিফল হয়, এই বিফলতার গল্পগুলো না আমরা কিন্তু শুনি না, আমরা শুধু সফলতার গল্প শুনি, যে একজন সফল হয়েছে তারাই আমরা তার পিছনেই ছুটি, কিন্তু 99 জন যে বিফল হয়েছে সেটা আমরা দেখি না। এই জিনিসগুলো একটু খেয়াল রাখা উচিত। তো বিডি এর ক্ষেত্রে দেখেন, বিডিটাইও সেম জিনিস, বিডিটাই এখান থেকে ট্যাপ করে উঠছে, ওঠার পর বিডিটাই কিন্তু দেখেন গ্যাপ রাখছে এবং গ্যাপগুলো কিন্তু খুব সুন্দর ফিল আপ করে ফেলছে। এখানে বিডিটাই একটা বড় গ্যাপ আছে, ফিল আপ করছে, এই গ্যাপটা ফিল আপ করছে, ফিল আপ করে এখন হইতে পারে বিডিটাইয়ের ক্ষেত্রে এই জায়গাটা, এই যে আপনার আমি যদি বলি 1170 থেকে 11 টাকার জোনটা হইতে পারে তার কালেকশন জোন। এখানে হয়তো এখন এসে স্টকটা থামবে কয়দিন, কিছু কালেক্ট হবে, মনে হয় না খুব বেশি নিচে নামতে পারে, কারণ এখানে এর নিচে আমি দেখতেছি যে সে 10.90 এর নিচে যাইতেছে না। 10.90 দিকে হয়তো কালেকশন হতে পারে, ধরলাম 10 টাকাই ধরলাম, আর একটু নিচে ধরলাম, আমি ধরলাম 10 টাকা দিয়ে কালেকশন হতে পারে। 10 থেকে 11 আপনি বলেন তার কালেকশন জোন, এবং এখান থেকে কালেক্ট হয়ে বিডিটাইয়ের ক্ষেত্রে দেখবেন বিডিটাই প্রথমে আপনার এই জোনে এসে একটা ধাক্কা খাবে 13.50 এসে যদি এখান থেকে আবার উঠে 13.50 একটা সেল আসবে, এবং 13.50 এর পর তখন বিডিটাই আপনি আবার 14.80 14.90 এগুলো জায়গায় একটা সেল পাইতে পারেন। তবে এই যে দেখেন রেজিস্ট্যান্সের অভাব নাই, প্রতিটা একটা রেজিস্ট্যান্স, এইখানে আপনার এইটা একটা রেজিস্ট্যান্স, এখানে একটা দাগ দিলাম 12.30 আরো রেজিস্ট্যান্স কি, যদি রেজিস্ট্যান্স বলেন তাহলে এটা হচ্ছে আপনার 13.30 একটা রেজিস্ট্যান্স। আবার যদি বলেন আর কি রেজিস্ট্যান্স আছে ভাই, অফকোর্স আছে আপনার এইটা, আনুমানিক এখানে 14.30 ধরতে পারেন একটা রেজিস্ট্যান্স। প্রতি এক টাকায় একটা করে রেজিস্ট্যান্স। এখন প্রশ্ন হচ্ছে ভাই প্রতি এক টাকায় কি আমি তাহলে সেল দিব? না, প্রতি এক টাকায় দেখবেন থামবেই না, এক টাকায় থামবে না। এটা তাহলে কি হবে? এটা হচ্ছে মার্কেটের তালে তালে আপনার হবে। মার্কেট তখন কতটুকু রেজিস্ট্যান্স আপনি 100টাই রাখতে পারবেন। অনেক অ্যানালিস্ট রেজিস্ট্যান্স আর সাপোর্ট দেখে আপনাদের পাগল বানায় দেয়, কিন্তু রেজিস্ট্যান্স আর সাপোর্ট 100টা আপনার স্টকে রাখতে পারবেন। কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে কোন রেজিস্ট্যান্সে থামবে আর কোন সাপোর্টে থামবে এটা আপনারা বুঝতে হবে। কোন সাপোর্টে এসে সাপোর্টটা নিবে ওইটা আপনার টেকনিক্যাল চার্ট, স্টকের চার্ট, মার্কেটের চার্ট মিলাই আপনাকে সিলেক্ট করতে হবে। আবার কোন রেজিস্ট্যান্সে গিয়ে স্টকটা বাধা খেয়ে থেমে যাবে ওইটাও কিন্তু ওই সেম। তো শুধু রেজিস্ট্যান্স আর সাপোর্ট জানলে হবে না, আপনারা বিভিন্ন প্যাটার্ন বা মার্কেট কিভাবে কাজ করে, পুরোটা মার্কেট ইন্ডেক্স কিভাবে কাজ করে, সবগুলো সাথে তাল মিলিয়ে দিবে। ইন্ডেক্স এখন বাড়তেছে দুমায়া, আর আপনি আছেন তখন 1 টাকা রেজিস্ট্যান্সে আটকাবে, এটা কি আটকাবে? আপনি চিন্তা করে দেখেন, ইন্ডেক্স যদি 1000 পয়েন্ট বাড়ে তাহলে 1 টাকা 2 টাকা 5 টাকা সব রেজিস্ট্যান্স ব্রেক করে এগুলো যাবে। তো ইন্ডেক্সের তালে তালে আপনারা খেয়াল করতে হবে, স্টকের ভলিউম খেয়াল করতে হবে, স্টকের ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো খেয়াল করতে হবে। এই দেখেন এখানে একটা আপনার সেল সিগন্যাল ক্যাপ, আপনারা বলেন ভাই সেল দিব কোন সময়, এই জায়গায় যখন একটা বড় ক্যান্ডেল, এটা হচ্ছে একটা মেজর সেল সিগন্যাল। ফার্স্ট অফ অল উপরে পিনবার হয়ে দাম নামছে, এরপর দেখেন লাল কত বড় ক্যান্ডেল, আপনি যদি এই ক্যান্ডেল দেখে এখানেও সেল দিতেন তাহলে পরের দিন কিন্তু আপনি ধরা খান না। এরপরের দিন দেখেই দেখেন দাম নামতে নামতে কই গেছে। একইভাবে ঠিক উল্টা দেখেন দামটা উঠে কোন সময়, নিচে একটা পিনবার দিয়ে আসছে, এরপর সবুজ ক্যান্ডেল হওয়া শুরু করছে। 3টা সবুজ ক্যান্ডেল দেওয়ার পরই চাইলে কিন্তু কেনার মতো একটা সুযোগ ছিল, এখানে কেনার সুযোগ ছিল, কিনলেও কিন্তু একটা প্রফিট করতেন।
এই জিনিসগুলো হচ্ছে খেয়ালের জিনিস, খেয়াল রাখতে হয় কোন সময় কোন স্টক বাড়ে। এবং মার্কেটে মেইন জিনিস, আপনার সময় না থাকলে আপনি যারা জানে তাদের সাথে চলেন। তাদেরকে যদি একটু টাকাও দেন, অন্তত আপনি কিন্তু মার্কেটে কি ঘটে না ঘটে সেটা আপনার বসে বসে দেখতে পারবেন। মানে মানে আপনার দেখা লাগবে না, আরেকজন আপনার হয়ে সেই কাজটা করে দিয়ে দিবে। যেহেতু আপনার টাকা আছে, আপনি ইনভেস্ট করবেন। সো এই জিনিসগুলো মার্কেটে আপনার বুঝতে হবে। গোল্ডেন জোন, এরপর গোল্ডেন জোন দেখেন এখানে, এরপরে যে ভাই সাইফুদ্দিন ভাই কমেন্ট লিখছেন গোল্ডেন জোন। তো চলেন গোল্ডেন জোনটা একটু দেখে আসি। গোল্ডেন জোনের ক্ষেত্রে সেম ঠিক বিডি এর মতো গোল্ডেন জোন কিন্তু তার এই যে বাইং জোনে ট্যাপ করে করে উঠছে, এখানেও এসে ট্যাপ করে উঠছে, এখানেও এসে ট্যাপ করে উঠছে, এবার এসে এখানে ট্যাপ করে একটু বেশি সময় থাকতেছে, খারাপ না। তো এখানে গোল্ডেন জোন আপনি আসলে ইজিলি, আমি যদি বলি 10 টাকায় তো আপনি পাবেন না, 10 থেকে 11 পর্যন্ত আসলে কিনা যায়। 11 না, একটু কিনেন, এখন তো দাম কম আছে, 11-র নিচে কিনেন, 10 থেকে 11 ইজিলি কিনা যায়। এগুলো হচ্ছে কালেকশনের খেলা, বুঝছেন। স্টক দেখেন এখানে এই জায়গাটা কতদিন ছিল, আপনি যদি এখান থেকে ধরেন, দেখেন 27 এপ্রিল থেকে এই জায়গাটা হচ্ছে আপনার 30 জুন, তে এপ্রিল মে জুন 2টা মাস আপনার এই জায়গায় স্টক ছিল, 2টা মাস ছিল আপনার কালেকশনের জায়গা। 2 মাস ধরে আপনি কালেকশন করেন, তাহলে 2 মাস পর এরপর আপনি দেখেন এখানে যদি আমি শেষ করি এই জায়গাটা, তাহলে 30 জুন, এরপর এখানে কোন দিন যায় 7 সেপ্টেম্বর, তাহলে 30 জুলাই, 30 অক্টোবর, সেপ্টেম্বর, দেখেন সেপ্টেম্বরে 3 মাসে আপনি পেয়ে গেছেন। জুলাই, অক্টোবর, সেপ্টেম্বরে আপনি কিন্তু এই জায়গায় ইজিলি পেয়ে গেছেন। আপনি 2 মাস ধরে কালেক্ট করলেন, 3 মাস, এরপর 3 মাস ওয়েট করে সেল দিলেন। আপনার জুলাইতে আপনার কালেকশন শেষ, এরপর জুলাই মাস, এখানে জুলাই গেল, এরপর অগাস্ট গেল, এরপর সেপ্টেম্বরে এসে আপনি স্টকটা সেল দিতে পারলেন। 2 মাস, আমি বলবো 2 মাস কালেক্ট করছেন আর 2 মাস পর সেল দিচ্ছেন। 4 মাসে কিন্তু আপনি দেখেন, 4 মাসে যদি আপনার এভারেজ বাই রেট 11-র নিচেও হয়, তাহলে 11 থেকে আপনি এখানে 14-15 পর্যন্ত সেল দিয়ে 3-4 টাকা ইজিলি লাভ করলেন। আপনার 40% লাভ হবে যদি আপনি 4 মাস 5 মাস বসতে পারেন। তো এই মার্কেটে সমস্যা কি, আমরা চাই ভাই প্রতিদিন লাভ করি, প্রতি সপ্তাহে আমার একটা প্রফিট দরকার, প্রতি মাসে আমার প্রফিট দরকার। ভাই অনেকে বুঝেন ভাই প্রতি মাসে আমার 10,000 প্রফিট লাগবেই, নিলে আমার চলবে না। এটা আপনি কিভাবে করবেন? এটা তো চাকরি না যে আপনার প্রতি মাসে এসে একটা বেতন পাইতে হবে। এটা হচ্ছে একটা বিজনেস, একটা ব্যবসা। বিজনেস আপনি যে কোনো বিজনেস দেখেন, প্রতি বছরের প্রতি মাসে কি সেম লাভ হয়? আপনি কাপড়ের ব্যবসায় যান, ঈদের সময় সবচেয়ে বেশি লাভ হয়। ইনফ্যাক্ট ঈদের সময় তারা যে লাভ করে সেটাতে সারা বছর কাটায় দেয়। সারা বছরে তাদের কোনো ব্যবসা নাই, ঈদের সময় পুরো ব্যবসা। এছাড়া আপনি কি বলে রমজান মাসে দেখেন, রমজান মাসে খাওয়ার দিক দিয়ে যে লাভটা হয়, ওইটা তারা দেখা যায় সারা বছরও তারা এত করতে পারে না। এক রমজান মাসে যত খেজুর বিক্রি হয়, যত জুস, যত আপেল ফ্রুট এগুলো বিক্রি হয়, পেঁয়াজি টিয়াজি জিলাপি যত বিক্রি হয়, সারা বছরও এত বিক্রি হয় না। তো রমজান মাসে যে লাভটা হয় সেটা তো আপনি সারা বছরে পাবেন না। আপনারও মার্কেটের ক্ষেত্রে, মার্কেটটা হচ্ছে এটা একটা ব্যবসা। এই ব্যবসায় আমাদের টার্গেট কি, যখন লাভের সুযোগ, যখন লাভের সময়, তখন যেন পরিপূর্ণ লাভটা আমরা তুলে ফেলি। আর যখন এই যে মার্কেট ডাউন, এই সময় হচ্ছে যেরকম গুদামে আপনার আলু চাল কালেক্ট করে রাখে, মালপত্র জিনিসপত্র কালেক্ট করে জমায় রাখে, সিন্ডিকেটরা কি করে গুদামে জমায় রাখে, যখন দাম কম কিনে 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 জমায়। তো আপনার হচ্ছে এখন যখন দাম কম আপনি কিনে 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 জমাবেন, আপনার প্রতিদিন তো লাভের দরকার নেই। এই জিনিসটা, এই ধৈর্যটা যতদিন আমাদের বাঙালির মধ্যে না আসবে, আমরা আসলে ব্যবসা করতেই পারবো না। কেন আমরা বাঙালি জাতি ব্যবসার দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে? কারণ আমরা আসলে ব্যবসা করার মূলনীতিটাই এখনো জানি না। কিভাবে ব্যবসা করতে হয়, ধৈর্য ধরে কোন সময় যখন কম, আপনি যে কোনো ব্যবসায় নিয়ম হচ্ছে যখন দাম কম তখন আপনি যদি ওইটা কালেক্ট করা যায়, ওইটা যদি নষ্ট না হয় কালেক্ট করে রাখেন। যেমন খাবার সব জিনিস হয়তো কালেক্ট করা যায় না, কারণ নষ্ট হয়ে যায়, কিন্তু কালেক্ট করা গেলে আপনি কালেক্ট করে দাম কম সময় কালেক্ট করে রাখবেন এবং দাম বেশি সময় সেল দিবেন। এটা তো সবাই জানে। তবে শুধু স্টক মার্কেটে এসে মানুষ এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারে না। স্টক মার্কেটে এসে মানুষের কথা হচ্ছে আমি আজকে কিনলাম কালকেই সেল দিলাম। এই যে একটা মানে কি বলবো, পাগলামি ভাব, যে যত দ্রুত পারি সেল দিই, 2 টাকা লাভ করলেই সবাই বলা শুনলাম 2 টাকা লাভ করে ফেলছি। এইটা থেকে বের হতে হবে। তো দেখেন এখানে স্টক, এটা হচ্ছে কালেকশন জোন, আপনার প্রথম সেল জোন অলরেডি পাই গেছেন, এখানে 11.90 দিয়ে এসে অলরেডি 2বার টাচ করে গেছে। এর মানে 11.90 তে একটা সেল আসতে পারে। কিন্তু কিন্তু আপনার 11.90 এই জোনটা যদি ক্রস করে, যখন মার্কেট যদি ভালো হওয়া শুরু করে, তাহলে ইজিলি আপনি দেখবেন খুঁড়ায় আপনি 14-15 টাকার জোনটা পাই গেছেন। এই যে 14.80, তার প্রথম রেজিস্ট্যান্স 14.80 ধরতে পারেন। আমার মনে হয় এই ট্রেন্ড লাইনে এসে একটু 14.40 এর ট্রেন্ড লাইনে এসে একটু ধাক্কা খেতে পারে। এটা মার্কেটের উপর, যদি মার্কেট বাড়ে একটানে 14.40 চলে আসবে, এই ট্রেন্ড লাইনে ধাক্কা খাবে, সে একটু নেবে, এরপরে হয়তো ট্রেন্ড লাইনটা ব্রেক করতে পারে। এই যে ডাউন ট্রেন্ডের ট্রেন্ড লাইনটা ব্রেক করা খুব জরুরি। কিন্তু খুশির বিষয় হচ্ছে মার্কেট মানে এই যে গোল্ডেন জোন একবারও লোয়ার ল করতেছে না, মানে এই জোনে এসেই ব্যাক করছে, আবার এই জোনে এসে ব্যাক করছে, আবার এই জোনে এসে ব্যাক করছে। অর্থাৎ এই জোনটা হচ্ছে তার একটা মানে মার্কেটে যারা বিনিয়োগকারী আছে তারা জানে যে এর নিচে এইটার ভ্যালু যাওয়া উচিত না। বড় বড় বিনিয়োগকারী স্মার্ট মানে সবাই জেনে গেছে যে এর নিচে যাওয়া উচিত না, সবাই এখানে আসলেই কালেক্ট করে। আপনারও উচিত ওই মেন্টালিটিতে চলা। এরপর যখন বাড়বে আপনি বাড়ার সময় কই সেল দিবেন, ওইটা মার্কেটের উপর ডিপেন্ড করে কিনবেন। দেখেন মার্কেটে কিন্তু দুইটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, কোন সময় কিনতে হবে আর কোন সময় সেল দিতে হবে। এই দুইটা জানা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট। বাকি সব গুল্লি মেরে ফেলে দেন।
আপনি কোন সময় কিনতে হবে এটা যদি না জানেন, আপনি বাড়ায় কিনেন, আপনি ধরা খাইছেন। একইভাবে কোন সময় সেল দিতে হবে এটা যদি আপনি না জানেন, তাহলে আপনি 2 টাকা বাড়লেই সেল দিয়ে দিলেন, এরপর দেখলেন এটা 10 টাকা বাড়ছে। এই বেসিক জিনিসটা মার্কেটে বোঝা খুব জরুরি। ঠিক আছে গেল। এখন দেখি এরপরে কোন স্টক? গোল্ডেন সুন গেল। AIL অ্যানালিসিস প্লিজ। আচ্ছা AIL যদি আমি দেখি, আলিফ ইন্ডাস্ট্রিজ দেখেন অনেক উপর থেকে নামছে না। আমার পরই দেখবেন যখন একটা স্টক উপর থেকে নামে মানুষ পাগল হয়ে যায় এটা কেনার জন্য যে এটা মনে হয় এবার উঠবে। এটা আলিফ ইন্ডাস্ট্রিজ, বিচেজারি, সিপার সবার ক্ষেত্রে উদাহরণটা সেম। আমি বারবার বলছি টিলিল সবার ক্ষেত্রে যে উপর থেকে স্টকটা নামে কয়টা দিন স্টক থেকে দূরে থাকেন। স্টকটারে বেচে দেন, ফালায় দেন। 1 বছর পর, 6 মাস পর, 6 মাস না 1 বছর পর স্টকে তাকায়েন। দেখেন এইখান থেকে স্টকটা নামে 135 টাকা থেকে 30 মে 2024। আজ 1 বছর হয়ে গেছে এখনো কিন্তু স্টকটা ওই কাছাকাছি জোনে, ওই জোনে তো যাই নাই, কাছাকাছিও যায়নি। 134 টাকা যখন নামছে টানের টান চলে আসছে আপনার এখানে 67 তে। এরপর মানুষ পাগল হয়ে কিনে বাড়াইছে এরপর আবার টানের টান নিচে চলে আসে এবং নিচে আসার পর দেখেন এইখানে তার লোয়েস্ট ক্রিয়েট করছে 38 টাকা। 38 থেকে বেড়ে মাত্র 60 এ গেছে, আবার 38, আবার 41 এ চলে আসছে। মানে 38 এর কাছাকাছি, 38 আবার এসে টাচ করছে। তো এই যে 40-38 ইজিলি সে টাচ করতেছে। তো কেন এই যে এই বটম কনফার্ম না পর্যন্ত কিনবেন? এখন কিন্তু আমরা মোটামুটি জানি যে এটা হচ্ছে বটম। কারণ কি? কারণ এখানে এসে অনেকদিন থাকছে, এখানে এসে ধাক্কা খাইছে, আবার উঠছে, আবার ধাক্কা খাইছে, এখানে এসে আবার ধাক্কা খাইছে। এর মানে মোটামুটি ধরা যায় যে এই জায়গাটা একটা বটম ক্রিয়েট করে ফেলছে। এর নিচে যাবে নাকি? যাইতেই পারে, ইম্পসিবল না। কিন্তু যেহেতু অলরেডি বারে এই জোনেই অনেকদিন ছিল, আবার এখন এসে একবার ধাক্কা খাইছে, আবার এসে এখানে সময় স্পেন্ড করতেছে। এর মানে হচ্ছে এই জোনটা একটা তার কালেকশন জোন বা বটম জোন। এখানে আপনি কিনবেন। কিন্তু আপনি কেন বাড়ায় উপরে কিনতেছেন? এর জন্য একজন পারফেক্ট অ্যানালিস্টের সাথে আপনার থাকা উচিত। আপনার যেরকম ওই যে মানুষজন সম্পত্তির জন্য উকিল রাখে, স্বাস্থ্যের জন্য ডাক্তার রাখে, আপনারও স্টক মার্কেটে উচিত একজন অ্যানালিস্টের সাথে চলা। অন্তত এই জিনিসগুলো আপনি ভুল করবেন না। এই যে উপরে টপে কিনে এই যে ধাক্কা এই বাসটা খাওয়া, এই বাসটা অন্তত আপনি খাবেন না। যাই হোক, AL এর ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন AIL আস্তে কালেকশন চলতেছে এবং AL ধারণা করা যায়, আমরা যদি দেখি RSI এর আস্তে দেখেন বাড়ছে, বাড়ার পর এখানে নামছে, কিন্তু AL আবার কিন্তু বাড়বে। সেই হিসেবে AL যদি আপনি খেয়াল করেন তাইলে যদি আপনার থাকে অলরেডি, তাহলে আপনি মিনিমাম প্রথম টার্গেট পাবেন 51 টাকা বা 50 টাকা। আমি একটা প্লাস মাইনাস বলি, 51 টাকা প্লাস মাইনাস একটা টার্গেট কিন্তু পাবেন যদি মার্কেটটা ঠিক হয়, এবং এরপরে তখন আপনি গিয়ে এই 60 এর দিকে এরপরে টার্গেট পাবেন। তো AIL যদি নতুন কেউ কিনতে চান চাইলে আমি মনে করি এই জোনে একেবারে বটমে আপনি 40 এ কিনেন, কেনার পর এবং কেনার ক্ষেত্রে দেখেন ভুলগুলো করেন কি? কেনার ক্ষেত্রে আপনারে হয়তো কেউ বলল কিনেন বা আপনি শুনেন আপনি 40 টাকায় গিয়ে একসাথে 10,000 স্টক কিনে ফেললেন। অথচ আপনার তো এরকম কিনা উচিত না। আপনি 10,000 স্টক একসাথে না কিনে আপনি 40 টাকায় প্রথম একদিনে 1000 কিনেন। পরের দিন সেটা হইছে 41, আরো 1000 কিনেন। 2 দিন ওয়েট করেন দেখেন বাড়ে নাকি। এরপর 45 হয়ে গেছে, বাদ দিয়ে দেন, চলে যান, এটা লাভ করে ফেলেন। সমস্যা নেই। কিন্তু দেখবেন এর পরের দিন আবার 39 এ নেমে আসছে। স্টক কিন্তু আপ ডাউন করে, দেখেন এখানে কতদিন থেকে আপ ডাউন করতেছে। তো আপনি 1000 কালেক্ট করেন, এই উপরে গেছে 1000 সেল দিন, 2000 সেল দেন, আবার এখানে নামছে 2000 কালেক্ট করেন। একটা স্টকই আপনি আপ ডাউন প্লাস মাইনাসে ব্যস্ত থাকেন। যেটা কিন্তু অনেকেই করতে পারেন না। মানে ধৈর্য নেই আমি দেখছি মানুষের হচ্ছে আমি আজকেই কিনবো যত পারি, টাকা আছে। আমাকে মানুষ মেসেজ দেন, ভাই আমার কাছে 10 লাখ টাকা আছে, 20 লাখ টাকা আছে, ইনভেস্ট করবো, আজকে একটা স্টক কিনেন, আজকে পুরোটা কিনে ফেলবো। আমি বলি ভাই আপনি আজকেই কিনবেন, আপনি এই স্টকটা কিনেন ঠিক আছে, কিন্তু আপনি আজকে কিনেন 5,000 টাকা, 5,000 স্টক, কালকে কিনেন 5,000 স্টক, 10,000 20,000 এরকম করে কিনেন। একদিনে আপনার কেনার দোকানে, কারণ মার্কেট কিন্তু দেখেন একদিনে লাভ দিয়ে যায় না। আর এখন কি আমাদের মার্কেট একদিনে লাভ দিয়ে যাওয়ার মতো? আপনি নিজেকে প্রশ্ন করেন। মার্কেটটা বাড়তেছেই না, মার্কেট নড়তেছেই না, ভলিউম নাই, 300 কোটি 250 কোটি এগুলো কোনো টাকা হইলো? 250 কোটি 300 কোটি তো আপনার 10-12 জন একসাথে মিললেই 250-300 কোটি ট্রেড করে ফেলবে। আপনি আমি আর কি ট্রেড করবো? এই মার্কেটে আপনার হচ্ছে স্টক কালেক্ট করা, আপনি উচিত হচ্ছে এখন সবচেয়ে পারফেক্ট স্টক পারফেক্ট জায়গায় কালেক্ট করে 2 মাস বসে থাকা, ঘুম দেন। 2টা মাস, এই যে ডিসেম্বর গেলো, জানুয়ারি গেলো, ফেব্রুয়ারিও পারলে ঘুম দেন। ফেব্রুয়ারির পর ঘুম থেকে উঠেন, দেখবেন মার্কেট কোন জায়গায় যায়, আপনার স্টক ইজিলি তখন লাভ দিবে। এই জিনিসগুলো একটু মানে এই সময়টা হচ্ছে আপনার ভালো স্টক ভালো জায়গায় কালেক্ট করে সময় দেওয়া, এবং পারলে এই জায়গায় কিছু নিটিং করে লাভ করবেন, আর নইলে নিটিং করার দরকার নেই, আপনি পারফেক্ট স্টক কিনেন। যেমন আমি আমার গ্রুপে গত কয়েকদিন থেকে পারফেক্ট স্টক কিনে দিয়েছি কিছু, স্পেশালি একটা ব্যাংক দিছি, একটা ব্যাংকের স্টক যেটা আসলে মানে নামবেই না, ওই জায়গায় কিনে রাখছি। ব্যাংকের স্টকগুলো এখন কিন্তু অনেক নিচে। একটা পারফেক্ট ব্যাংক কিনে রাখছি, ব্যাংকটা অনেক ভালো, দেশের ওয়ান অফ দি বেস্ট ব্যাংক, কিন্তু একটা এমন জায়গায় কিনেছি যেখান থেকে লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এখন এটা 1 টাকা দিলে লাভ, 10 টাকা দিলে লাভ, আপনার লস হবে না এরকম নিশ্চিত, এরকম জায়গায় কিনেছি গ্রুপের সবাই। এবং আমি বলছি যে এই দামের চেয়ে 1 পয়সা বাড়ায় কিনিয়েন না। তো এই স্টকগুলো যদি আপনি কিনেন, এরকম অনেক স্টক আছে আপনারা সুযোগ দিবে যেটা আপনি কিনতে পারলে কিন্তু লাভ করবেন। আচ্ছা চলেন, ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে। আরো 2-একটা শর্টকাট স্টক বলে আমি ভিডিওটা আজকে শেষ করে দিই। ব্রাদার SPCL নিয়ে প্লিজ বলুন। আচ্ছা SPCL এ চলুন। SPCL সম্ভাবনার স্টক, ভালো স্টক মনে রাখবেন। পাওয়ার সেক্টরটা হচ্ছে আমাদের অনেক নিচে এখন, এবং পাওয়ার সেক্টরের স্টকগুলো আসলে দেখেন বর্তমানে ইপিএসও ভালো দিছে এবং নির্বাচনের হওয়ার পর এগুলো ওঠার চান্স আছে। পাওয়ার সেক্টর SPCL ও দেখেন এগুলো হচ্ছে আপ ট্রেন্ডের স্টক।
একটা মাথায় রাখবেন, আপনি আপ ট্রেন্ডের স্টকে ঢুকবেন, আপনি ডাউন ট্রেন্ডের স্টক ঢুকবেন না। এই জায়গাটা ছিল তার ডাউন ট্রেন্ড, এই এতটুকু পর্যন্ত তার ডাউন ট্রেন্ড ছিল, এই স্টকে আপনার তখন ঢোকা উচিত হয় নাই। কিন্তু এখন দেখেন এইখানের পর থেকে আর কিন্তু স্টকটার দাম নামতেছে না, প্রতিবার উঠে একটু নেমে এর নিচে যায় না, আবার উঠছে উঠছে ঠিক আছে, নামছে, নামার পর দেখেন এই নামাটা কি, এই নামার নিচে গেছে, যায় নাই। এটা ছিল আমাদের 34 টাকা, কিন্তু এখানে আমরা 30 টাকার নিচে কিন্তু যায় নাই। আবার এখান থেকে বেড়ে 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 হাইয়েস্ট আমরা কত গেলাম দেখেন, 53 টাকায় গেলাম, 54 টাকায় গেলাম। কিন্তু নামার পর কি, এই যে আমরা হাই লোয়েস্ট কত আসলাম 36 টাকায়, আমরা আগে কত গেছিলাম 34 টাকা। তো এই যে এগেইন এটা কিন্তু এর নিচে যায় নাই। এই যে হায়ার হাই লোয়ার হাই, এগুলার মিনিং হচ্ছে এই স্টকটা আপ ট্রেন্ডে আছে, এবং আপনি আপ ট্রেন্ডের স্টকে যদি ভুল করেও ভুল জায়গায় ঢুকেন, তবু আপনি 2 মাস 6 মাস পর আপনি কিন্তু লাভে বের হবেন, যতক্ষণ পর্যন্ত স্টকটা ডাউন ট্রেন্ডে যাচ্ছে না। কিন্তু আপনার ডাউন ট্রেন্ডের স্টকে ঢুকলে একটু মিস্টেক করলেই আপনার কিন্তু ধরা। আপনি এই ডাউন ট্রেন্ডের স্টকে যদি এখানে ঢুকতেন, ধরা কিন্তু নেমে গেছে। যদি এখানে ঢুকেন, এখান পর্যন্ত সুযোগ পেয়েছেন সেল দেওয়ার, কিন্তু আপনারা তো সেল দেন নাই, কিন্তু তখন আবার এই নিচে নেমে গেছে। তাহলে বুঝেন আপনারা কত মাস বছর বসে থাকা লাগবে। সো এসপিএল এর ক্ষেত্রে দেখেন, এসপিএল খুব সুন্দর করে এই ট্রেন্ড লাইনের ভিতর দিয়ে যাচ্ছে, নিচে টাচ করে উপরে টাচ করে, নিচে টাচ করে উপরে টাচ করে, এরকম যাচ্ছে। এবং এখানে একটা গ্যাপ রেখে সে স্পেশাল উঠছিল, চান্স ছিল এবার গ্যাপ ফিল আপ করার, কিন্তু গ্যাপটা ফিল আপ করে নাই। এটা আসলে আমি মনে করি একটা নেগেটিভ সাইন হইতে পারে, আমার মনে হয় আবারও এই গ্যাপে আসতে পারে। ইনফ্যাক্ট ইনফ্যাক্ট ভালো করে খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু একটা হেড এন্ড শোল্ডার ক্রিয়েট করার সম্ভাবনা আছে, যদিও মানে শিওর না করবে কিনা, কারণ যদি মার্কেট ভালো হয়ে যায়, এবং হয়তো এখন মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা আছে, যদি হয়ে যায় তাহলে কিন্তু এই যে হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা ক্রিয়েট আর তখন হবে না। কিন্তু যদি এখানে দাম নামে, এই নামে, এই গিয়ে এই নামে, এবং এখান থেকে এখানে নামে, তাহলে এখান পর্যন্ত দাম নামলে এরপরে দেখবেন আমার মনে হয় 39 টাকা 38 টাকায় চলে আসতে পারে, ঠিক জোনের এই নিচে এই গ্যাপটা ফিল আপ করে এই জোনে ধাক্কা হবে। ইনফ্যাক্ট হইতে পারে এরকম নেমে এই গ্যাপটাও ফিল আপ করবো, এই জায়গাটা ধাক্কা খাইলো, ট্রেন্ড লাইন দুই জায়গায় একসাথে ধাক্কা খেয়ে যখন রিভার্সটা করবে, তখন হয়তো সেটা মানে স্টকের জন্য ভালো হইতে পারে। আর যদি যেহেতু এখন আপনারা সবাই জানেন তফসিল ঘোষণা শেষ, তারেক রহমান চলে আসছেন, তাহলে সেই হিসাবে মার্কেট সবাই বলতেছে ভালো হবে। এগেইন মার্কেট খুব ভালো হবে এটা আমি কিন্তু বলতেছি না আপাতত, কিন্তু কিছুটা হইলে মার্কেটে মানুষের আছে না, বিনিয়োগকারীর একটা ভরসা পাবে, ওই ভরসার কারণে মার্কেট দেখা যাইতে পারে এখন আর স্টকটা নামে নাই, এখান থেকেই আবার আস্তে আস্তে উঠা শুরু করে দিছে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন কেনার ক্ষেত্রে, এই জিনিসটা খেয়াল রেখে বুঝে রিস্কে কিনবেন না। স্টকটা আপনি এইখানে এসে কিনেন না, কিনলে এই জোনে কিনেন, 43-এ কিনেন, 42-এ কিনেন, 40-এ কিনেন, আপনি 60-এ যাওয়ার পর কিনেন না, এই জিনিসগুলো খেয়াল রাখেন। সো আজকে আমি মনে করি ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেছে, এতটুকুই থাকুক। অলরেডি 22 মিনিটের ভিডিও, চাচ্ছি না লম্বা করতে। বাকি কমেন্টের উত্তর আমি আসলে অন্যদিন দিব, মাফ করবেন। বা এরপরে আজকের ভিডিওতে যারা কমেন্ট করবেন সেগুলো দরকার হয়, সেগুলা নিয়ে আবার আরেকটা ভিডিও বানাবো। আর যদি আমি মার্কেট নিয়ে বলি, এগেইন মার্কেট নিয়ে সবাই বলেছে তারেক রহমান চলে আসছেন, মার্কেট এখন বুম বুম হবে, এইগুলো জিনিসে বিশ্বাস করেন না। মার্কেট বুম বুম হইলেও মার্কেট অনেক সময় লাগবে বাড়তে। পাগল হয়ে আপনি ইনভেস্ট করে ধরা খায়েন না। এর আগেও তো তফসিলের সময় আমরা এগুলো চারিদিকে শুনছি, আমাকে সবাই জিজ্ঞেস করতো ভাই কি হবে কি হবে। বাট আমার কথা হচ্ছে, মানে নিউজের ভিত্তিতে ভাই আমরা ট্রেড করি না, আমরা টেকনিক্যাল চার্টটা দেখে বোঝার চেষ্টা করি, নিউজটা এর সাথে অ্যাপ্লাই করি, হিসাব মিলাই, একটা একটার সাথে অ্যাড করে যোগ করে হিসাব মিলাই, কিন্তু জাস্ট নিউজের ভিত্তিতে আমরা কিন্তু ট্রেড করি না। যে তফসিল ঘোষণা হয়ে গেছে এরপরও কিন্তু মার্কেট উঠে নেই, এমন আহামরি কিচ্ছু উঠে নেই। এগেইন তারেক রহমান চলে আসছেন মানেই যে কালকে 1000 কোটি 2000 কোটি হয়ে মার্কেট উঠা শুরু করবে, ওই আশাটা করা উচিত হবে না। আমি বলবো আপনি মার্কেটটা ধীরে ধীরে ডে বাই ডে ফলো করেন, প্রতিদিন দেখেন, এবং এতটুকু নিশ্চিত যে মার্কেট আস্তে আস্তে ভালো হবে, এটা ঠিক আছে। এবং নির্বাচন হইলে মার্কেট, যেহেতু নির্বাচন হলে বড় বিনিয়োগ আসে, বিদেশি বিনিয়োগ আসে, বড় বড় প্রজেক্ট হয়, দেশেও সবকিছুর উপর একটা স্টেবিলিটি আসে। এমন না যে দেশের সিচুয়েশন খুব ভালো হবে, ওইটা আমি বলতেছি না, কিন্তু অন্তত সবকিছু টাকার ফ্লোটা বাড়ে, টাকার ক্যাশ ফ্লোটা বাড়ে, মানুষ বিনিয়োগ করতে একটু সাহস পায়। সো সেই হিসাবে আস্তে আস্তে আমি বলবো যে এখন বিনিয়োগের একটা টাইম, আপনি বিনিয়োগ করতে পারেন, এবং আস্তে ধীরে দরকার মার্কেট যদি নামে তাহলে আরেকটু বিনিয়োগ বেশি বাড়াবেন, যদি মার্কেট উঠে যায় তাহলে একটু কম করলেন, এবং মানে মার্কেটের তালে তালে স্টকগুলো দেখবেন। এবং দেখেন আমার আগের ভিডিওতে আপনারা খেয়াল করছেন যে এটা ওপেনলি কিন্তু মনে আছে, আমি যে ভিডিওটা দিয়েছিলাম গত লাস্ট 2টা ভিডিও আগে, কারেকশনের মানে এখান থেকে ফিরার আগের দিনই কিন্তু আমি ভিডিওতে জানাইছিলাম, কিন্তু বেশিরভাগ মানুষ মার্কেট যখন রিভার্স করছে এরপর ভিডিও দিয়ে বলতেছে আচ্ছা মার্কেট এখন উঠবে, কিন্তু আমি কিন্তু মার্কেট রিভার্স করার আগেই আপনাদেরকে জানাইছি, কারণ আমি জানি আপনারা বিপদে পড়বেন, আমি চাইনি আপনারা ধরা খান, আমি চাইনি এই জায়গায় সেল দিয়ে আপনি ধরা খান। এর জন্য আমি এই 4টা ক্যান্ডেল লাল হওয়ার পর ঠিক এই দিন আমি ভিডিও বানায় বলছি যে কালকের ক্যান্ডেলটা যদি এখানে থেকে ধাক্কা খেয়ে ওঠে, এবং এই লাল জোনটা গ্যাপটা ফিল আপ করে, এবং এই যে ট্রেন্ড লাইনটা ধাক্কা খেয়ে ওঠে, তাহলে কিন্তু মার্কেট আমরা একটু ভালো পাবো, এই জিনিসটা খেয়াল করার জন্য বলছিলাম। এবং যারা ওই টাইমে খেয়াল করছেন তারা কিন্তু ঠিকই ওই টাইমে বাই করতে পারছেন। এরপর দেখেন আমরা অলরেডি কিন্তু 2-3টা সবুজ ক্যান্ডেল পাইলাম, 2টা সবুজ ক্যান্ডেল পাইলাম, 2টা বাড়লো। এখন আবার সেম আমাদের টেনশনের জায়গাটা কি, আমাদের চিন্তার জায়গাটা কি, এই যে 4914 প্লাস মাইনাস জায়গা, এইটা যখন আমি এগেইন এই দিনে বলছিলাম যে এরপরে কি সবুজ ক্যান্ডেল 2-3টা হয়ে এখানে এসে ধাক্কা খায় নাকি, এইটা যদি ধাক্কা খেয়ে এই জোনটা ব্রেক করতে পারে তাহলে আবার বাড়া শুরু করবে।
আর যদি এখানে দেখেন ব্রেক করতেছে না, ধাক্কা খেয়ে সুযোগ কমা শুরু করছে, তাহলে কিন্তু আবার মার্কেটটা নেমে এই জায়গায় চলে আসবে 4,800-700 দিকে। তো এই জিনিসগুলো মার্কেট তালে তালে খেয়াল রাখবেন, খেয়াল রাখলে দেখবেন আপনি ভুল করবেন না। আর আপনারা অনেকেই হয়তো জানেন, তবু আবার বলে রাখি, আমি কিন্তু একটা স্টক সাজেশন মান্থলি পেইড গ্রুপ চালাই, যেখানে চাইলে আপনি অ্যাড হইতে পারেন। এখানে আমরা 1000 টাকার বিনিময়ে আমরা মানুষকে স্টক সাজেশন দিই, পুরো মার্কেট সম্পর্কে জ্ঞান দিই। এবং যদি আপনি মানে শুধু স্টক সাজেশন না যে মুখস্থ স্টক বলে দিলাম, কোন স্টক বাড়বে, কোন স্টক কমবে, কোনটা কেনা উচিত, কোনটা সেল দেওয়া উচিত, ইনফ্যাক্ট আপনার পোর্টফোলিওর বিভিন্ন স্টকও বিভিন্ন সময় আলোচনা করে দিই। এছাড়া নিয়মিত মার্কেটকে কি ঘটে না ঘটে সেটা নিয়ে আলোচনা হয়। যদি উদাহরণ দেখতে চান তাহলে দেখেন, এখানে আমরা নভেম্বর স্টকে, নভেম্বর মার্কেট দেখেন, আমরা মানে দেখেন নভেম্বর থেকে বলতেছি যেমন ডোরিন পাওয়ার আজকে হল্ট হবে, নামলে আমরা এন্ট্রি নিব। সত্যি কিন্তু ডোরিন পাওয়ার এরপর থেকে নেমে আসে। ডোরিন পাওয়ার যদি নামে আমরা এন্ট্রি নিব, এটা বলছিলাম। ইন্স্যুরেন্স দেখেন, ইন্স্যুরেন্স একটা স্টক হাতে রাখেন, সেক্টরাল মুভমেন্ট আসবে, এগুলো কিন্তু আসতেছে। মেঘনা আমাদের আগেই ছিল, যে মেঘনা থেকে আমরা একটু সেল দিচ্ছি। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স দেখেন, এইভাবে বলেছিলাম যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স বাই হচ্ছে এত টাকা, স্টপ লস 35 টাকা, টার্গেট 43, এক্স্যাক্টলি কিন্তু 43 প্লাস হয়ে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স নামছে। এছাড়া বিভিন্ন জিনিস নিয়ে আমরা আলোচনা করা হয়, যেমন দেখেন এখানে আমরা জানাইছিলাম যে মার্কেটে কি কি স্টক হাতে রাখা উচিত, উল্টাপাল্টা স্টক মানে এন্ট্রি না নিয়ে। আপনি টেক্সটাইলে একটা রাখেন, ইঞ্জিনিয়ারিং একটা রাখেন, ফার্মা একটা রাখেন, ফুয়েল একটা রাখেন, ইন্স্যুরেন্স একটা রাখেন। এইভাবে প্রতিদিনই কিন্তু মার্কেটে কি ঘটে না ঘটে, মার্কেটে কি করা উচিত, প্রতি নিয়মিত মেসেজ আছে, আপনার মেসেজের শেষ নেই। বিভিন্ন চার্ট শেয়ার করা হয়, বিভিন্ন জিনিস শেয়ার করা হবে। গ্রুপে এসপিসিএল ছিল, এসপিসিএল তখন 52-20 ছিল, এই দেখেন এসপিসিএল সেল দেওয়ার কথা বলছিলাম। গ্রুপে কার কার এসপিসিএল আছে এখানে কিন্তু লেখা আছে যে 3 তারিখ ডিভিডেন্ড দিবে, এরপর এমনিও নামবে, সেল দিয়ে দেওয়াই ভালো, চাইলে রবিবার দেখতে পারেন, যে 52-20 এর নিচে গেলে সেল দিতে পারেন। সত্যি কিন্তু এসপিসিএল প্রায় 54 টাচ করে, এরপর কিন্তু 42 পর্যন্ত আসছে। যারা ওই সময় সেল দিছে তারা তো লাভ নিছে। তো এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন মার্কেট দেখেন, এই 30 তারিখ বলছি মার্কেট ভলিউম বাড়তেছে না, ইনভেস্ট না করে অবজার্ভ করুন। এই জিনিসগুলো কিন্তু আবার বলছি, সিমটেক্স কিছুটা অফলোড করা হচ্ছে, কারো থাকলে একটু সাবধান থাকবেন। তো এরকম নিয়মিত আপনি বিভিন্ন মেসেজ পাবেন, যেখানে মেসেজ দিয়ে সবকিছু বলা হয়। মানে গ্রুপে আপনি যদি স্টক মার্কেটে নাও থাকেন, দেখার সুযোগ নাও পান, অন্তত আপনি আমাদের মার্কেট দেখে দেখে ইজিলি মানে এই গ্রুপের মেসেজ দেখে আপনার মার্কেটে কি ঘটে সেটা জানতে পারবেন। তাই কোনো দরকার হলে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন, জানতে পারবেন, ইনশাল্লাহ দেওয়া হবে। আগামী ভিডিওতে আবার কিছু স্টক নিয়ে আলোচনা করব। আশা করি ভালো থাকবেন, দোয়া করবেন। সালাম আলাইকুম।